ত্রাণ কার্যক্রমে সেনা সদস্যদের পাশাপাশি ঝাঁপিয়ে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে পূর্বাভাসের ত্রুটির কারণে বন্যা পরিস্থিতি সংকটময় হয়েছে বলছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা। উজানের পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতির লক্ষণ দেখছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এখন ঢাকায় থাকছে বন্যা পরিস্থিতির সবশেষ। কুমিল্লায় তীব্র স্রোতে ভেঙে গেছে গোমতী নদীর বাঁধ, প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। বুড়িচং ব্রাহ্মণপাড়াবাসী নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। এছাড়া চট্টগ্রামের মিরসরাই থেকে যুক্ত হবেন সহকর্মী হোসাইন জিয়াদ। আমরা তাদের সাথে যোগ দেব সরাসরি। খালেদ, জানাবেন যে এই গোমতী নদীর বাঁধের কতগুলো জায়গা মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কতগুলো জায়গা থেকে কুমিল্লার বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করছে, যারা স্থানীয় রয়েছেন তারা কি নিরাপদে সরতে পেরেছেন কিনা? গতকাল রাতে যখন গোমতী নদীতে ভাঙন দেখা দেয় তখন কিন্তু মানুষজন আসলে সারাদিন পরই এরকম গুঞ্জন ছিল যে নদী বাঁধ ভেঙে যেতে পারে। যেহেতু কুমিল্লার গোমতী নদী প্রায় 7টি-8টি উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, তাই বিস্তীর্ণ এলাকার মানুষজন কিন্তু আতঙ্কিত ছিলেন। কখন 15 থেকে 20 পয়েন্টে কিন্তু এরকম ঝুঁকি তৈরি হয়েছিল। তো রাত 11:30টায় কুমিল্লার বুড়িচং উপজেলার বুরবুরিয়া এলাকাতে গোমতী নদীর ভাঙন দেখা দেয়। আপনি দেখছেন যে যে জায়গাটিতে ভাঙন সৃষ্টি হচ্ছে সেটি কিন্তু খুব ছোট ছিল এবং সেটি আস্তে আস্তে প্রায় 3 থেকে 400 মিটার দূরত্ব পর্যন্ত কিন্তু সেটি বিস্তৃত হয়েছে এবং তীব্র বেগে কিন্তু নদীর পানি লোকালয়ে প্রবেশ করছে। আমরা যে দৃশ্যটি দেখছি তার ডান দিকে কিন্তু যে প্রবল বেগে পানি প্রবেশ করছে সেটি বুড়িচং উপজেলা এবং তার পাশেই উত্তর দিকে কিন্তু ব্রাহ্মণপাড়া উপজেলা, অর্থাৎ দুটি উপজেলা পাশাপাশি হওয়ার কারণে এই ডান দিকে যে দুটি উপজেলা রয়েছে সীমান্তের পর্যন্ত সেই বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে এবং গ্রামের পর গ্রাম নতুন করে কিন্তু প্লাবিত হচ্ছে এই জোয়ারের জলে। এবং এখন পর্যন্ত সেখানে মানুষজন, অসংখ্য মানুষ আশ্রয় নিয়েছেন বাড়ির ছাদে এবং তাদের উদ্ধার তৎপরতাও কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। এখানে যারা আশ্রয় কেন্দ্রগুলোতে কিংবা নদীর বাঁধে অবস্থান করছেন তারা বলছেন যে ভেতরে প্রচুর মানুষ আটকা পড়েছেন, কেউ কেউ পাকা বাড়ির ছাদে অথবা দোতলায় অবস্থান নিয়েছেন, কিন্তু তারা সেখানে খাবার সংকট এবং নিরাপদ পানীয়ের অভাবে কিন্তু তারা আসলে মানবেতর জীবনযাপন করছেন। এবং সেখানে যারা উদ্ধারকর্মীরা যাচ্ছেন বোট নিয়ে কিন্তু সকল জায়গাগুলোতে পৌঁছানো তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। বোটের সংখ্যাও কিন্তু স্পিড বোট নিয়ে কিছু উদ্ধারকর্মী কাজ করছেন, সেগুলোও কিন্তু সংখ্যা খুবই কম। অর্থাৎ দুটি উপজেলায় কয়েক লাখ মানুষ যেখানে পানিবন্দী রয়েছেন, তাদের ভেতরে দুর্গম এলাকাগুলোতে তারা আসলে কি অবস্থায় আছেন সেই দৃশ্যটি আসলে এখান থেকে সার্বিকভাবে বলা যাচ্ছে না এই মুহূর্তে। উপজেলা প্রশাসন কিংবা জেলা প্রশাসনের কোনো কর্মকর্তাদেরকেও কিন্তু আমরা এখানে নদীর পাড়ে দেখছি না এবং আশেপাশের মানুষজন বলছেন যে পরিমাণ ত্রাণ এবং অন্যান্য সহযোগিতা আসলে তারা প্রত্যাশা করছেন সেরকম সহযোগিতা কিন্তু এখন পর্যন্ত তারা পাননি। তো সেই বিষয়টি তারা প্রত্যাশা করেন যে নিশ্চয়ই শিগগিরই সেনাবাহিনী সহ পুলিশ প্রশাসন এবং অন্যান্য ফায়ার সার্ভিস সকলে মিলেই কিন্তু উদ্ধার তৎপরতা আরও এগিয়ে নেবেন এবং মানুষজন যারা আটকা পড়েছেন, বিশেষ করে আমরা এই যে বুরবুরিয়া তারপর পাশে যে মহিষমারা এবং পীরযাত্রাপুর 16 আশেপাশের এলাকাগুলোতে অনেকেই বলছেন যে এখানে গর্ভবতী নারী সহ বয়স্ক নারী শিশুরা ভেতরে আটকা পড়েছেন এবং তাদেরকে উদ্ধার করা প্রয়োজন। আসলে এইভাবে যদি পানির ভেতরে ঢুকতে থাকে তাহলে এই পরিস্থিতি কিন্তু আরও বিপর্যয় সৃষ্টি হবে। আমরা কিছুক্ষণ পরপর দেখছি এখানে বড় বড় গাছ বাঁশঝাড় কিছুক্ষণ আগেও সেখান থেকে কিন্তু ভেঙে ভেতরে নিয়ে যাচ্ছে। অর্থাৎ গাছগুলো ভাসিয়ে নেওয়ার পর সেগুলো যখন লোকালয়ে প্রবেশ করে সেগুলো কিন্তু জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে এবং এখানে ফসলের মাঠ এবং বিস্তীর্ণ এলাকাতে অসংখ্য মাছের ঘের কিন্তু ভেসে গেছে। এখানকার এই ছিল বুরবুরিয়া এলাকা থেকে গোমতী নদীর সবশেষ খবর। চট্টগ্রামে যেতে চাই। জিয়াদ, দেখছি আপনার পেছনে মানুষজনের চোখে মুখে উদ্বিগ্নতা, অনিশ্চয়তা। জানাবেন যে এই মানুষ যারা হাঁটছেন সড়ক ধরে তারা আসলে গন্তব্য কোথায়, কোথায় যাবেন এবং খাবারের কি কোনো সংস্থান হচ্ছে কিনা? শাফিন, মূলত এখানে যারা হাঁটছেন বা যাদেরকে দেখছেন বয়োবৃদ্ধ, তারা বলছেন তাদের জীবনে এই ধরনের ভয়াবহ বন্যা, এই ধরনের বিভীষিকাময় পরিবেশের মধ্যে তাদের পড়তে হয়নি। এবং দেখছেন সেটি আসলে সড়ক, এটি চট্টগ্রামের করের হাট অঞ্চল ধরে একেবারে ফেনী জেলা পর্যন্ত গিয়েছে। এটি পুরাতন ঢাকা চট্টগ্রাম হাইওয়েও বলতে পারেন। এবং এই সড়ক ধরে ফেনী জেলার থেকে যেসব মানুষ এবং এখানকার মিরসরাইয়ের করের হাট, বারিয়ারহাট এলাকার যেসব মানুষ, তারা কিন্তু এই
পথ ধরে ঢলের মতো আপনি দেখতে পাচ্ছেন আশ্রয় কেন্দ্রের দিকে মানুষ ছুটে আসছে, তারা নিরাপদ আশ্রয় আসলে খুঁজে ছুটছেন। আমি সকালবেলা যখন এসেছি, এখন প্রায় 4 ঘন্টা পার হলো এই জায়গায়, দেখছি মানুষ কিন্তু কমছে না। হাজার হাজার মানুষ, নারী, শিশু, বৃদ্ধ, যে যতটুকু পাচ্ছেন, সহায় সম্বল যতটুকু পাচ্ছেন ততটুকু নিয়ে আসলে তারা আসার চেষ্টা করছেন। ছোট ছোট ট্রাকে করে, তারপর কলার ভেলা তৈরি করে কিংবা বাঁশের মাচা তৈরি করে যে যেভাবে পারছেন উদ্ধার কাজে যোগ দিচ্ছেন। চট্টগ্রাম সহ আশেপাশের এলাকা থেকে আমরা দেখছি যে অসংখ্য উদ্ধারকর্মী এই জায়গাগুলোতে নৌকা নিয়ে বা বোট নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সেনাবাহিনী, নৌবাহিনীর কর্মকর্তাদের দেখছি আমরা, তারাও এসেছেন, উদ্ধার কাজে যোগ দিয়েছেন। কিন্তু সেটি যে পর্যাপ্ত নয় সেটি দেখলেই বোঝা যায়। সাধারণ মানুষ আসলে সর্বোচ্চ চেষ্টা করছেন মানুষদের নিয়ে আসার এখনও পর্যন্ত, এবং আমরা যেখানে আছি তার ভেতরের দিকে কিন্তু একেবারে একতলা দোতলা সমান যে ভবনগুলো রয়েছে সেগুলো কিন্তু পানিতে ডুবেছে, এবং অনেকে আসার পরে বলছিলেন যে অনেকে এখনো বাড়ির যে ছাদগুলো রয়েছে, যে জায়গাগুলো রয়েছে সে জায়গাগুলোতে তারা অবস্থান নিয়েছেন জায়গাগুলোতে, এবং উদ্ধারের আশায় তারা আছেন। এবং এখনো পর্যন্ত আসলে উদ্ধার তৎপরতার কথা যদি বলি, যে যারা ওদিক থেকে আসছেন উদ্ধার হয়ে, তারা বলছিলেন যে এই মুহূর্তে উদ্ধার কাজে যোগ দেওয়ার জন্য কর্মী প্রয়োজন। সেনাবাহিনীর লোকজনকে তারা চাচ্ছেন, নৌবাহিনীর লোকজনকে চাচ্ছেন, যাতে দ্রুত আরও বেশি পরিমাণ নৌকা নিয়ে এসে তাদেরকে খুবই তাড়াতাড়ি উদ্ধার করা হয়। কারণ এখানে আমরা যতটুকু দেখছি যে পানির পরিমাণ কিন্তু বাড়ছে। একই সাথে জরুরি ত্রাণ সহায়তা কিন্তু এই মুহূর্তে প্রয়োজন, কারণ ত্রাণের এক ধরনের ত্রাণ দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ কিংবা স্থানীয় যুবকরা যতটুকু পারছে শুকনো খাবার নিয়ে তারা আশ্রয়কেন্দ্রগুলোতে ছুটছেন, কিন্তু সেটি একেবারেই এই পরিস্থিতির তুলনায় একেবারেই অপর্যাপ্ত বলা যায়। পুরো চট্টগ্রাম জুড়ে আসলে ভয়াবহ অবস্থা। চট্টগ্রামের মিরেশ্বরাই, হালদা নদীর পাশ ধরে ফটিকছড়ি, হাটহাজারী, নাজিরহাট এবং রাউজান, রাঙ্গুনিয়া, সেই এলাকাগুলোতে আসলে মানুষ, প্রায় 2 লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এবং এখানকার যে হাট বাজার, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, মানুষের যে পোলট্রি ফার্ম, গবাদি পশু, মাছের ঘের, সবই আসলে ভেসে গেছে এই পানির তোড়ে। সবচেয়ে বড় কথা, চট্টগ্রামে 2 জন কিন্তু এখনো পর্যন্ত নিখোঁজ আছে পানিতে তলিয়ে, এবং রাঙ্গুনিয়ায় ইছামতি খালে একজন যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, যেটি অর্থনীতির লাইফলাইন, সেটিও কিন্তু বন্ধ গতকাল থেকে। শাফিন। বন্যার আকস্মিকতায় দিশেহারা মানুষ ছুটে বেড়াচ্ছেন এদিক ওদিক। আমরা দেখছিলাম সহকর্মী হোসাইন জিয়া চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন। এর আগে কুমিল্লা থেকে খালেদ সাইফুল্লাহ জানাচ্ছিলেন বন্যার ভয়াবহতা। এমনই ভয়াবহ বন্যায় প্লাবিত দেশের দক্ষিণ পূর্বাঞ্চল বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে। এখনও নতুন নতুন এলাকা বানভাসীদের উদ্ধারে কার্যক্রম চলছে। ফেনী থেকে কিছুক্ষণ আগে বিস্তারিত জানিয়েছেন সাজিদ আরাফাত। আমরা রয়েছি ফেনী শহরের আমতলী এলাকায়। আমতলী যাওয়ার যে সড়ক, সেই সড়কটি পুরোটাই ডুবে রয়েছে, এবং দলে দলে সেই আমতলী থেকে কিন্তু মানুষজন শহরের দিকে ছুটে আসছেন। আমরা দেখছি যে অনেকেই কিন্তু একেবারে গলা পানিতে নেমে তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো নিয়ে বের হচ্ছেন। একটু দেখাতে চাই, এই এলাকার রাস্তার দুধারে যে বাড়িগুলো রয়েছে, পুরো বাড়িতেই কিন্তু পানি উঠেছে। অনেক স্বেচ্ছাসেবক সংগঠন এদিকে আসছে। তারা এখানে আমতলীতে যারা আটকা পড়েছে তাদেরকে উদ্ধার করার জন্য যে চেষ্টা বা যে তৎপরতা সেটি তারা চালিয়ে যাচ্ছেন। একটু বলতে চাই যে আমতলীর এই রাস্তার একটু পরেই কিন্তু রেল লাইন, সেই রেল লাইনটিও কিন্তু পানিতে ডুবে গিয়েছে। এবং বলে রাখতে চাই যে ফেনী শহরের পানির যে প্রবাহ সেটি কিন্তু কোনো অংশেই কমেনি, বরং আরও অনেক বেড়েছে। এবারের বন্যার মতো তারা এত পানি এর আগে কখনোই দেখেনি, এবং এর ফলে তারা অনেকটাই বিপাকে পড়েছে এবং ঘরবাড়ি সব তলিয়ে গেছে। কিছুক্ষণ আগে আমরা এখানে নৌবাহিনীর যে উদ্ধার দল, সেনাবাহিনী বা অন্যান্য বাহিনী যেগুলো রয়েছে তাদেরকে আমরা দেখেছি যে একেবারে গহীনে গিয়ে, অর্থাৎ যেই দুর্গম এলাকা যেগুলোতে কেউই আসলে যেতে সাহস করছে না, সেখানে গিয়ে তারা উদ্ধার কাজ চালানোর জন্য তাদের যে টিম, সেই টিম কিন্তু যাচ্ছে। এবং ঢাকা থেকে আমরা দেখছি বিভিন্ন রকমের মানুষ, স্বেচ্ছাসেবী দল, তারা ট্রাকে ট্রাকে করে ছোট ছোট স্পিড বোট, বড় বড় নৌকা, সেই জিনিসগুলো কিন্তু নিয়ে আসছে। তারা বলছেন যে আরও বেশি বেশি করে নৌকা দরকার, যাতে করে দ্রুততম সময়ে বেশি বেশি মানুষকে একসাথে উদ্ধার করা যায়। এবং সেই জায়গায় একটু ঘাটতি রয়েছে বলে এখানকার মানুষ যারা রয়েছেন, বানভাসী মানুষ, তারা কিন্তু বারবারই অভিযোগ করছিলেন। এই ছিল আমার কাছে সবশেষ।
ফেনী থেকে সাজিদা রাফাত জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির সবশেষ। এবারে যুক্ত হতে চাই নোয়াখালীতে বন্যা পরিস্থিতির ক্রমশই অবনতি হচ্ছে। জেলার 9 উপজেলা এখনও পুরোপুরি পানিতে নিমজ্জিত। এছাড়া রাঙামাটিতেও নতুন করে সংকট দেখা দিয়েছে পাহাড় ধসের। এ বিষয়ে আমরা বিস্তারিত জানতে চাই। নোয়াখালী থেকে সহকর্মী নাসিম শুভ এবং রাঙামাটি থেকে জিয়াউর রহমান জুয়েল যুক্ত হয়েছেন আমাদের সাথে। নাসিম, আপনার কাছে যেতে চাই, জানাবেন যে এই যে জলাবদ্ধতা তৈরি হলো তার মধ্য দিয়ে মানুষ স্বাভাবিক যেই খাবার দাবার রয়েছে, পানি রয়েছে, এগুলো কিভাবে পাচ্ছেন? দোকানপাট খোলা যাচ্ছে কিনা এবং আশ্রয় কেন্দ্রে কি পরিমাণ মানুষ অবস্থান নিয়েছেন জানাবেন। শাফিন, শুরুতে জানিয়ে রাখি, নোয়াখালীতে যে জলাবদ্ধতা সেটি কিন্তু গত 2-1 দিনের নয়, সেটি গত 10 দিন থেকে নোয়াখালীতে টানা ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যেটি কিন্তু গত 2 দিন থেকেই বন্যায় রূপ নিয়েছে। তো আসলে নোয়াখালীতে এখন পর্যন্ত 9টি উপজেলায় 20 লাখের মতো মানুষ এখন পর্যন্ত কিন্তু পানিবন্দী রয়েছেন এবং এই 20 লাখের মধ্যে কিন্তু প্রায় 70,000-এর মতো মানুষ কিন্তু 5 শতাধিক আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন বলে জেলা প্রশাসন থেকে আমাদের কাছে জানানো হয়েছে। তো আসলে যেটি বলছেন তারা কিভাবে খাবার দাবার নিচ্ছে, নোয়াখালীতে কিন্তু জেলা প্রশাসন এবং জেলা রেড ক্রিসেন্ট সহ জেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই যারা আশ্রয় কেন্দ্র আশ্রয় নিয়েছেন তাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে, শুকনো খাবার বিতরণ করা হয়েছে। তো আমি আছি এই মুহূর্তে নোয়াখালী জেলার দত্তহাট বাজার এবং এখানে এসে দেখেছি যে এই বাজারেও কিন্তু অধিকাংশ দোকানে কিন্তু ইতিমধ্যে পানিতে নিমজ্জিত হয়েছে, দোকানে অনেক মালামালও নষ্ট হয়ে গেছে। আবার এটাকে কেন্দ্র করে কিন্তু এই বাজারের এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু নিত্য প্রয়োজনীয় যে সকল দ্রব্যাদি রয়েছে, পাশাপাশি শুকনো খাবার থেকে শুরু করে মোমবাতি, সেগুলোর দামও কিন্তু 2 গুণ থেকে 3 গুণ বাড়িয়ে নিচ্ছেন ক্রেতাদের কাছ থেকে। তো আবার সেটি যেন না করতে পারে তারা, সেজন্য কিন্তু কিছুক্ষণ আগেই এখানে অভিযান চালিয়ে গেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে যিনি নোয়াখালীর সহকারী পরিচালক রয়েছেন তিনি জানিয়েছেন আসলে ভোক্তাদের ক্রেতাদের অধিকার সংরক্ষণে তারা কিন্তু তাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে, যাতে এই দুর্যোগ পরিস্থিতিকে পুঁজি করে কেউ যাতে অসাধুভাবে বাড়তি আয় না করতে পারে। এদিকে আমার সাথে কথা হয়েছে কিছুক্ষণ আগে নোয়াখালীর যিনি জেলা প্রশাসক রয়েছেন দেওয়ান মাহবুব রহমানের সাথে। তিনি জানিয়েছেন আজ দুপুরের পর থেকে কিন্তু নোয়াখালীতে বৃষ্টি অনেকটাই বন্ধ হয়েছে বলা যায় এবং আকাশের সূর্যের দেখা মিলেছে। পাশাপাশি ওই নোয়াখালীর কোম্পানিগঞ্জের যে মুসাফর স্লুইস গেট, সেই স্লুইস গেটের বাঁধ খুলে দেওয়ার কারণে কিন্তু উপরের বেশ কিছু পানি কিন্তু ইতোমধ্যেই নদীতে নামা শুরু করেছে, যার কারণে কিন্তু নোয়াখালীর কিছু এলাকায় আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছি পানি তুলনামূলকভাবে সামান্য কমতে শুরু করেছে এবং এতে কিন্তু নোয়াখালীর স্থানীয় যারা রয়েছেন তাদের মনের মধ্যে কিন্তু আশার সঞ্চার দেখা দিয়েছে। তো জেলা প্রশাসক জানিয়েছেন আসলে বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য নোয়াখালীতে তারা সার্বিকভাবে প্রস্তুত রয়েছেন এবং তিনি আশা করছেন হয়তো ফেনীর মতো কিন্তু ভয়াবহ পরিস্থিতি নোয়াখালীতে তৈরি নাও হতে পারে, তিনি তেমনটা আশা করছেন এবং সেরকম পরিস্থিতি তৈরি হলো যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার সেজন্য কিন্তু তারা তাদের সর্বোচ্চ প্রস্তুতি ইতিমধ্যে নিয়ে রেখেছেন। তো সাফি নিয়েছিল আসলে আমার কাছে নোয়াখালী থেকে সবশেষ। জুয়েল, রাঙামাটিতে ফের বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি, এতে করে পাহাড় ধসের ঝুঁকি তো আরও বেড়ে গেল। এই সময়ে যারা অনিরাপদ আশ্রয়ে ছিলেন পাহাড়ের নিচে বিভিন্ন বসতিতে, তারা কি নিরাপদ আশ্রয়ে সরে যেতে পেরেছেন কিনা জানাবেন এবং সেখানে উদ্ধার কার্যক্রম বা বন্যা কবলিত এলাকাগুলোতে আসলে ত্রাণ বিতরণ কিভাবে চলছে জানাবেন। শাফিন, গত বৃহস্পতিবার বিকাল থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছিল সেখানে মাঝে মাঝে কিন্তু টানা বর্ষণ হয়েছে এবং ভারী বর্ষণ হয়েছে। এই কারণে পাহাড়ের মাটি নরম হয়ে ধসের ঘটনার অনেকগুলো এলাকা ঘটেছে, কিন্তু সঠিক পরিসংখ্যান এই মুহূর্তে জেলা প্রশাসনের কাছে নেই। সেটি হয়তো বিকাল নাগাদ পৌঁছাতে পারে। একটুখানি বলে রাখি যে এই যে বর্ষণ শুরু হওয়ার পর থেকে পাহাড় ধসের যে আশঙ্কা তৈরি হয়েছিল সেটি আসলে একদিন পরে গত শুক্রবার থেকে মূলত জেলা প্রশাসন এবং স্থানীয় যে বিভিন্ন দপ্তর রয়েছে তারা আসলে প্রচারণা চালিয়েছিলেন যেন আশ্রয়কেন্দ্রে যে আশ্রয়কেন্দ্রগুলো রয়েছে রাঙ্গামাটি শহরে পৌর এলাকায় 23টি আশ্রয়কেন্দ্র রয়েছে এবং রাঙ্গামাটি সদর যে উপজেলা সেখানে রয়েছে 52টি আশ্রয়কেন্দ্র। এই আশ্রয়কেন্দ্রগুলোতে তাদেরকে নিরাপদ স্থানে চলে আসতে বলেছিলেন, কিন্তু এর মধ্যে বেশ কয়েকদিন গেলেও লোকজন আসলে আশ্রয়কেন্দ্রগুলোতে উঠেননি। এরপরে যেটি হয়েছে গতকাল সেখানে সেনাবাহিনীর সহায়তা নেওয়া হয়েছে, জেলা প্রশাসন, পুলিশ এবং অন্যান্য যারা যে স্বেচ্ছাসেবী সংগঠন আছে স্কাউট তাদের সহযোগিতা নিয়েই মূলত মানুষজনকে যারা পাহাড়ের পাদদেশে বসবাস করছিলেন তাদেরকে আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে আসা হয়েছে এবং তারা সে গতকাল থেকে এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রগুলোতে রয়েছেন। জেলা প্রশাসন থেকে তাদের
তাদেরকে খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং এখন পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হলেই কিন্তু আসলে এই ধরনের একটা টেনশনের মধ্যে পড়ে যায় স্থানীয় প্রশাসন। তারা এখন আবার যেটি হয়েছে যে বাঘাইছড়ির নিম্নাঞ্চলে কিন্তু 30টি গ্রাম প্লাবিত হয়েছে এই উজানের ঢলে এবং এই বর্ষণের ফলে। সেখানে আসলে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। আমি স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, সেখানে 55টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছিল, সেখানে 27টি আশ্রয় কেন্দ্রে প্রায় 2000 মানুষ এখন অবস্থান করছেন। সেখানে ত্রাণ তৎপরতা অব্যাহত আছে, খাবারের ব্যবস্থা হয়েছে পর্যাপ্ত। একই সঙ্গে সেখানে একটু আগে যেটা আমি সেখানকার স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে জেনেছি যে পানি কিছুটা কমতে শুরু করেছে, কারণ গতকাল রাত থেকে আসলে তেমন বৃষ্টিপাত হয়নি। এই কারণে যদি আরো 24 ঘন্টায় বৃষ্টিপাত না হয় তাহলে হয়তো সেই অবস্থা থেকে পরিত্রাণ পাবে। এটা হচ্ছে আপাতত স্বস্তির খবর। এই ছিল আমার কাছে সবশেষ। শাফিন। রাঙামাটি থেকে জিয়াউর রহমান জুয়েল, এর আগে নোয়াখালী থেকে নাসিম শুভ যুক্ত হয়েছিলেন। পূর্বাঞ্চলের 7টি নদীর 14টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। উজানের পানি কমতে শুরু করেছে, যা